অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। সুখবর দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা। চূড়ান্তভাবে ফেঁসে গেলেন আসিফ মাহমুদ। দেশে ফিরছেন শেখ হাসিনা। ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর? অবশেষে ধরা পড়ছে কি সন্ত্রাসী এবং চাঁদাবাজি এবং লুটপাটকারী উপদেষ্টা, শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে আজ বড় এক কম্পন শুরু হয়ে গিয়েছে। আসিফকে রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি দেওয়া হোক। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেশে ফিরছেন শেখ হাসিনা। ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে দেশে ফিরবেন। তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোনো জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি দেশে ফিরলেও রাজনীতি করবেন না, খুব তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিলেও রাজনীতি তার পিছু ছাড়বে না। আগেই বলা হয়েছে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ফাঁসির রায় হয়েছে, কাজেই তিনি যখনই দেশে ফেরেন না কেন তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে বিদেশে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি দেশে না ফেরেন তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা কঠিন হবে। শেখ হাসিনা যেমনটি বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই।
গত রোববার একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা নির্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারত, মালয়েশিয়া, উপসাগরীয় দেশসমূহ, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমনকি যদি কারাদণ্ডের ঝুঁকিও থাকে তবুও দেশে ফিরতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা সম্ভাব্য আইনি পরিণতি মোকাবেলা করতে অনিচ্ছুক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ শেখ হাসিনার বার্তা পরিষ্কার। হাসিনার বার্তাকে কেন্দ্র করেই গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নেতারা এই মাসের ২৬ তারিখ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে আসছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে আত্মগোপনে থাকা অনেক নেতা দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা দাবি করছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারা আইনের সম্মুখীন হতে প্রস্তুত। সাবেক মন্ত্রীদের অনেকেই বলছেন, এখন দেশে ফিরলে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে এবং জেলে পাঠানো হবে। তারপরেও তারা দেশে ফিরতে চান, কারণ আপা কঠোর নির্দেশ দিয়েছেন, অবশ্যই দেশে ফিরতে হবে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনা সহ তার নেতা মন্ত্রীদের বিচার চলছে তখন সেখান থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমরা জানি কয়েকদিন আগেই সেখানে চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে নতুন সরকার। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যিনি এসেছেন এসেই বলেছিলেন যে এমনকি মামলার রায় ঘোষণা হওয়া যে মামলাগুলো সেই মামলাগুলোর নথি পর্যন্ত তিনি যাচাই বাছাই করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক ছিল কিনা। অর্থাৎ তাজুলের প্রসিকিউশন টিম সবকিছু ঠিকঠাক করেছিল নাকি তার টিমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেগুলোর মাধ্যমে রায় কিংবা কাগজপত্র টেম্পারিংয়ের কোনো ঘটনা ঘটেছিল। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর, সেটা একটা চাঞ্চল্যকর ব্যাপার হয়েই দাঁড়াবে হয়তো। তার মানে এই মামলার ব্যাপারে সামথিং রং, কোনো খারাপ ইনফরমেশন কিংবা কোনো ব্যাপক গড়মিলের কোনো ইনফরমেশন তার কাছে এসেছে। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি কাণ্ড কারখানা করে গিয়েছিলেন যে নতুন চিফ প্রসিকিউটরকে এখন মামলার রায় স্থগিত করার আবেদন করতে হচ্ছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারা দুটো ছবি দিয়ে এই শিরোনামটা করেছে। গণ অভ্যুত্থানে রামপুরাই হত্যাকাণ্ডের রায় স্থগিতের আবেদন করবেন চিফ প্রসিকিউটর। সেখানে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 2 হত্যাকাণ্ড ও অন্য আরও 2 জনকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার অর্থাৎ আজকে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিল। যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, প্রসিকিউশন রায় স্থগিতের আবেদন করবে। আমরা মনে করি কিছু ঘাটতি রয়ে গেছে। কি ভয়াবহ ব্যাপার! এত বড় একটা মামলা এবং মামলায় নিশ্চিতই বোঝা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে যেতে পারে। সেখানে অনেক অসঙ্গতি তিনি দেখতে পেয়েছেন। সদ্য নিযুক্ত এই চিফ প্রসিকিউটর অর্থাৎ তাজুল ইসলাম, যিনি আগের দায়িত্বে ছিলেন, তিনি যা ইচ্ছা তাই করে গেছেন নিজের মতো করে এবং মামলা বাণিজ্য করে তিনি যে হাজার কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটিয়েছেন সেই অভিযোগও অনেকে করছেন, গণমাধ্যমে এসেছে। বলেছেন যে সেগুলো ঠিক করার সুযোগ আমাদের আছে, অর্থাৎ যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আগে ঠিক করবেন, তারপরে তিনি আদালতে আবেদন করবেন যে এবার আপনি রায় ঘোষণা করেন। তার মানে নিশ্চিত করেই যে আবারও এটার শুনানি হতে পারে। এই মামলায় তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন তৎকালীন ডিএমপি খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান, তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া, তৎকালীন রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকি 4 জন পলাতক। প্রসিকিউশনের তথ্যমতে 2024 সালের 19 জুলাই রামপুরায় পুলিশ অভিযানে 6 বছর বয়সী মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই গুলি শিশুটির শরীর ভেদ করে তার দাদি মায়া বেগমকে আঘাত করে, যিনি পরে মারা যান। একই ঘটনায় আরেক ভুক্তভোগী মোহাম্মদ নাদিমও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই দিনের আরেকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায় 18 বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কিনারায় ঝুলে থাকার সময় দুই পুলিশ সদস্য কাছ থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করছেন। গত বছরের 7 আগস্ট প্রসিকিউশন 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। 17 সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 3টি অভিযোগের চার্জ গঠন করে। এখন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি মনে করছেন যে এখানে অনেক অসঙ্গতি রয়ে গেছে। সেই অসঙ্গতি কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইচ্ছাকৃতভাবে মেটিকুলাস ডিজাইনে তৈরি করেছিলেন নাকি এমনিই ঘটেছিল? নিশ্চয়ই এই তথ্যও গণমাধ্যমে কোনো না কোনো সময় বেরিয়ে আসবেই। দর্শক, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 1.5 বছর তাজুল ইসলাম বসে রাজত্ব করে কি কাজ করে গেছেন আদতে? দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মার কাছে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। 3রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে 2টি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারীর পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিপ ফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। জাতীয় ঐক্যের নামে নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐকমত্যে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26শে জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন। রেদওয়ানী খোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য 16 ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের 16 ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষে শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত 3টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে 2025 সালের জুলাই জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, রিটে আইনজীবীরা 14টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের 30টি সিদ্ধান্তে সংবিধানের 22টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো, এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-এর 1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-এর 2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্ট যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সাংবিধানিক দেশের সর্বোচ্চ আইন যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপির সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।